তুমি শুধু আমার সুখের কথা ভাবো, আমি আর তা বিশ্বাস করি না। তুমি যদি আমার সুখে চাইতে, তাহলে তোমার একটি বার ভাবা উচিত ছিল আমি যাকে ভালোবাসি, যাকে আমি আমার জীবনের সুখ শান্তি ভেবেছি, সে আসলেই খুন করেছে নাকি শুধু ষড়যন্ত্র? বলো, একটি বারোকে ভেবেছিলে? বলো, উত্তর দাও। আমি কিছুই বলতে চাই না। আমি শুধু জানি ও একটা খুনি, ক্রিমিনাল। তুমি কি ওকে খুন করতে দেখেছো? বলো, উত্তর দাও। বলো, তুমি ওকে খুন করতে দেখেছো? তোমার নীরবতাই বলছে তুমি ওকে খুন করতে দেখোনি। আমি জানি ও একজন খুনি। তুমি না দেখো যদি বলো খুনি, তাহলে আমি বলবো আমার পথ থেকে চিরতরে সরিয়ে ফেলার জন্য তুমি 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 খুনের আসামি, রানা নয়। আমি? আমাকে তুই খুনি বলতে পারলি? সেই ছোটবেলা থেকে এত আদর স্নেহ দিয়ে আমি তোকে মানুষ করলাম, আর এই তার প্রতিদান? উর্মি, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই ক্রিমিনালের হাতে আমি তোকে কোনো দিনই তুলে দেব না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, রানাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। উর্মি! বাবা, তুমি আমাকে মারলে বাবা, হ্যাঁ, কারণ তুই আমার মেয়ে না, তুই একজনের আমানত। আমানত? কি বলছো বাবা, কি বলছো তুমি? আমি আমি তোমার মেয়ে নই বাবা। তাহলে তাহলে কে আমার বাবা? কে আমার বাবা? ওই বন্ধ কর সব কাজকর্ম, বন্ধ কর। তোকে মালিক কই? আমাকে চাঁদা না দিয়ে বিল্ডিং বানাইবো? ডাক তোর মালিক রে। চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, লুটপাট, এসব করে তোরা বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিস। যতদিন আমি এই কোম্পানিতে আছি একটি পয়সাও পাবি না। আমায় ডেকেছেন স্যার? তুমি ওদের মেরেছ কেন? জানো ওরা কারা? জানি স্যার, ওরা কুখ্যাত চাঁদাবাজ। না, ওদের পেছনে প্রচন্ড শক্তি আছে। ওদের হাত অনেক লম্বা। বড় বড় রাঘব বলদের আশ্রয়ে সারা দেশে ওরা চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তাতে তোমার কি? এইসব চাঁদাবাজদের কন্ট্রোল করার জন্য তোমাকে আমি চাকরি দেইনি। চাকরিতে ঢুকতে না ঢুকতেই কোম্পানির ক্ষতি করতে শুরু করলে। তাই বলে আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না স্যার? না, পারবে না। সরি স্যার,
অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব নয় তোমাকে রাখা। আমি ব্যবসা করতে এসেছি, মারামারি করতে আসিনি। তোমাকে আমার দরকার নেই, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। শিট! অন্যায়কে প্রশ্রয় দিয়ে সারা দেশটাকে এরা ধ্বংস করে দিচ্ছে। রানা, কি রে, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আমাকে বল কি হয়েছে। কি আর হবে, চাকরিটা চলে গেল। হ্যাঁ? এই জন্য প্রাইভেট ফার্মের কোনো চাকরি আমি করতে চাই না। যখন তখন চাকরি চলে যায়। এত ভাবছিস কেন? তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, মনের মতো করে মানুষ করেছি। কোথাও না কোথাও তোর চাকরি হবেই, এত ভাবিস না। হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার গরম করছি। যা 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 যা। এই শহরটা কত বড়, কত বড় এই শহরটা। আমার মেয়ের যদি কিছু হয়, এই শহরে আগুন জ্বলবে। স্যার ফোন। হ্যাঁ, কি বললে? হাসপাতালে? সিটি হাসপাতালে? কেবিন নম্বর 7। ওকে। বাবা, কথা বলো না। এই লোকটা আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। অপারেশনের ব্যবস্থা করেছি, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম সারাক্ষণ। তাই বলে একটা টেলিফোন করবি না? সময় পাইনি বাবা, একটু সময় পাইনি। ও মা, 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 ছেলেটিকে মা, জানি না। মা, মা, মা। তোমার মা এখানে নেই বাবা। তুমি আমার মেয়ের প্রাণ রক্ষা করেছো। তোমার নাম কি? কোথায় থাকো? বাবা, হ্যাঁ? আর কথা বলো না। আবার ঘুমিয়ে পড়েছে। বাবা, তুমি এখন যাও। পুরোপুরি জ্ঞান না ফেরা পর্যন্ত আমি ওর কাছে থাকবো।
আচ্ছা। এই পেশেন্টের জ্ঞান ফিরে এলে এই কার্ডটা ওকে দেবেন। জি স্যার। ভালো হয়ে গেলে ও যেন আমার সঙ্গে দেখা করে। জি। কি আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার বলল কোনো ভয় নেই, এবার বাসায় গিয়ে রেস্ট নিতে পারেন। ও, আমি যে ফুল নিয়ে আসলাম আপনার জন্য। আপনি কি করে জানলেন আমি ফুল ভালোবাসি? যে মানুষকে ভালোবাসে সে ফুলও ভালোবাসবে। আমাকে জানে বাঁচিয়েছেন বলে নয়, আপনার প্রতি শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা বোধ থেকে ফুলগুলো আপনাকে আমি উপহার দিতে চাই। নেবেন? অবশ্যই নেব। চলুন। কোথায়? আমি যে বেঁচে আছি তাতে শুধু আপনার জন্যই। কেবলমাত্র হসপিটাল থেকে বেরোলেন, আমি আপনাকে লিফট দিতে পারবো না? চলুন চলুন। সত্যি আপনি ভীষণ সাহসী। আপনার কাছে আমি কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো কোনোদিন আপনাকে ভুলতে পারবো না। কেন? যেভাবে আমাকে বাঁচিয়েছেন, গুলিটা তো আপনার বুকেও লাগতে পারত। আমার জন্য আপনি এত বড় ঝুঁকি নিলেন কেন? হ্যাঁ, আমি আমার দায়িত্ব পালন করেছি। মা, 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 খোকা, খোকা তুই কোথায় ছিলি বাবা? মা, তুই যদি এইভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাস, আমি আমি কোন প্রাণ নিয়ে বাঁচি বল? দুদিন থেকে আমার জ্বর, বিছানা থেকে উঠতে পারেনি, চুলাও জ্বলেনি, শুধু পানি খেয়ে আছে। আমি তো হাসপাতালে ছিলাম। হাসপাতালে? হ্যাঁ মা, একজনকে বাঁচাতে গিয়ে আমার এখানে গুলি লেগেছে মা। গুলি? হাসপাতাল? খোকা! মা, 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 মা গো, তোমার মুখে রক্ত পড়ছে কেন মা? মা, মা, কথা বলো মা, কথা বলো। মাকে আমার বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। স্যার, ইয়েস ইয়াং ম্যান, তুমি তো রানা, নিজের জীবন বিপন্ন করে আমার উর্মিকে রক্ষা করেছ। জি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বাহাদুর পিতার সন্তান। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মনে কোনো দ্বিধা রেখো না, বলো। আমার বাবা নেই, মা খুব অসুস্থ। এখন অসুস্থ মাকে নিয়ে বিপদে আছো, টাকার খুব প্রয়োজন, এই তো? জি। জাফর স্যার, রানাকে 50,000 টাকা দিয়ে দাও। 50,000? এত টাকা? আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য। বাড়ি যাও, মাকে সুস্থ করো। কিন্তু আমি এভাবে কখনো টাকা পয়সা নেই না। তোমাদের রক্ত এখন গরম, সহজে তো আমাদের কথা শুনবে না, তবু বলি, ঘরে গিয়ে যদি দেখো তোমার মা খুব কষ্ট পাচ্ছে, টাকার অভাবে ডাক্তার ডাকতে পারছো না, তখন যদি আমার কথা মনে হয়, নির্দ্বিধায় চলে এসো। আমার দরজা তোমার জন্য খোলা রইল।
মা, 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 মা। আল্লাহু 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 বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। শোনো, আমি আমার স্ত্রী পুত্র সবাইকে হারিয়ে ফেলেছি। দোয়া করো, ওরা যে যেখানেই আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আর ওরা যদি বেঁচে থাকে তাদের সবাইকে যেন একদিন ফিরে পাই। কাপড়গুলো বিলিয়ে দাও। জি স্যার। হে রহমানুর রাহিম, তুমি এই দিল দরিয়া মানুষটার মনের আশা পূরণ করে দিও। আপনারা শিক্ষিত লোক, আপনার মাকে আপনি যদি শেষ মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে আসেন তখন তো আর আমাদের বেশি কিছু করার থাকে না। আমার তো মনে হলো উনি বহুদিন যাবৎ ভুগছেন। নিন, দেখুন, ওনার সব রকম টেস্ট করাতে হবে, ইমিডিয়েটলি অপারেশনও করতে হতে পারে, অনেক টাকার প্রয়োজন হবে। আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। মা, মা গো, তুমি আমাকে অন্যায় করতে শিখাওনি, শিখেছ অন্যায়ের প্রতিবাদ করতে। কিন্তু মা, এই দুনিয়াতে শুধু টাকা দরকার মা, টাকা ছাড়া আজ তোমাকে বাঁচাতে পারবো না। শুধু শুধু তোমাকে বাঁচানোর জন্য মা, শুধু তোমাকে বাঁচানোর জন্য আজ আমি অন্যায়ের পথে পা বাড়ালাম মা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তোমার মায়ের অবস্থা বোধহয় আশঙ্কাজনক। জি জাফর, স্যার। টাকাগুলো ওকে দাও। আমাকে এখন কি করতে হবে স্যার? হাইজ্যাক, মার্ডার, স্মাগলিং? এখন তোমাকে ঠিক করতে হবে না, আগে মায়ের কাছে যাও, মাকে সুস্থ করো, তারপর আমার সঙ্গে দেখা করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চিন্তার কোনো কারণ নেই, এখন শুধু খেয়াল রাখতে হবে কোনো ক্রমে রোগীর যেন ঠান্ডা না লাগে। রানা সাহেব, আপনি আমার চেম্বারে আসুন। কোথায় যাচ্ছেন? কাজে। গাড়িতে উঠুন। কেমন আছেন? ভালো না। কেন? রাতে ভালো ঘুম হচ্ছে না। আমি ইদানিং ভালোভাবে ঘুমোতে পারছি না। কেন? আপনার ঘুম হয় না কেন? মা ভালো আছেন? হ্যাঁ। আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? বলুন। এমন একটি শব্দ বলবেন
যে শব্দটার মধ্যে প্রচন্ড একটা ভালোবাসার গন্ধ আছে। হ্যাঁ, এটাই উত্তর। ভালোবাসার কোনো উত্তর নেই। ভালোবাসা চিরদিন নীরব। এখানে গাড়িটা থামান, আমি নেমে যাব। আমার একটা কাজ আছে। আমার সাথে কথা বলতে ভালো লাগে না আপনার? খুব ভালো লাগে, কিন্তু আপনি হলেন এত বড় লোকের মেয়ে। আপনাদের মতো বড় লোকদের সাথে এত কথা বলা কি ভালো? গাড়িটা থামান। না, থামাবো না। কেন? আমার ইচ্ছে আপনাকে আজ যেখানে খুশি সেখানে নিয়ে যাব। তুমি আছো অন্তরে, থাকবে তুমি চিরকাল ধরে, কিছু নেই তোমার পরে, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি। একজনই তুমি আছো অন্তরে, থাকবেও তুমি চিরকাল ধরে, কিছু নেই তোমার পরে, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি। আপন তুমি আমার এমন, ফুলের কাছে তার গন্ধ যেমন, তবু যেন বলে হৃদয়, অল্প কেন এত পাওয়ার সময়, তোমায় ছাড়া কোন পাগল পারা, থাকবো কেমন করে, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি। একজনই তুমি আছো অন্তরে, থাকবেও তুমি চিরকাল ধরে, কিছু নেই তোমার পরে, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি। একজনই তুমি আছো অন্তরে, থাকবে তুমি চিরকাল ধরে, কিছু নেই তোমার পরে, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি, তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি। তোমার মায়ের অবস্থা এখন কেমন? অপারেশনের পর এখন অনেকটা ভালো। গুড, ভেরি গুড। এখন আমাকে কি করতে হবে স্যার? তোমাকে একটা অপারেশনে যেতে হবে। কোথায়? আমার লোক তোমাকে সব বুঝিয়ে দেবে। ওকে, গুড লাক।
হ্যালো, শওকত মির্জা। হ্যাঁ ভাই, বলছি। শোনো, তুমি হেরোইন দিয়ে যে টাকা নিতে চেয়েছিলে, সেই টাকা আর হেরোইন এখন আমার কাছে। কি? কে তুমি? খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে, আর দেখা হলেই দেখতে পাবে আমি কে। বাই। শোনো ইয়াংম্যান, তুমি কাল গুলশানে যাবে। শওকত মির্জার একমাত্র মেয়ে মিতুকে যেভাবেই হোক আমার কাছে তুলে নিয়ে আসবে। রোড নাম্বার 71, হাউস নাম্বার 59। ওকে। চিৎকার করবে না, গুলি করে দেবো। না, কোন রকম ব্যর্থতার কথা আমি মেনে নিতে পারি না। সামান্য একটা মেয়েকে তুমি তুলে আনতে পারলে না। আমার কোনো কাজে যদি কেউ ব্যর্থ হয়, আমি তাকে দুনিয়ার আলো বাতাস থেকে মুক্ত করে দিই। পাগলা কুকুরের মতো আমি তাকে গুলি করে হত্যা করি। আমার জীবনে আমি একবার ব্যর্থ হয়েছি, আর সেই ব্যর্থতার মাসুল দিতে গিয়ে কি হয়েছিল জানো? আমার সুখে সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। স্যার, কোয়াইট প্লিজ। পরাজিত কোনো মানুষের কথা আমি শুনতে চাই না। তুমি একজন গরিব মায়ের ছেলে, শিক্ষিত, ভদ্র। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। ইউ ক্যান গো নাও। ডেভিড, তোমার সমস্ত বাহিনী আমার নির্বাচনে লাগবে। যেভাবেই হোক নির্বাচনে জিততে হবে। 50 জন ক্যাডার রেডি আছে নেতা। একদিকে ভোট হবে, অন্যদিকে সমস্ত ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে। আবার টেলিফোনে ডিস্টার্ব শুরু হলো। হ্যালো, শওকত মির্জা, জীবনে বহু পাপ করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কে আপনি? এত পাপ, এত অন্যায় করে তুমি জননেতা সেজেছ? জনসেবা করবে? কাল জনসভায় তোমার সাথে আমার দেখা হবে। বাই। শত্রু, শত্রু, ভয়ানক শত্রু। এত বছর পর এই শত্রু এলো কোত্থেকে? আমি তো এখন পাপ করি না। আমি এখন জননেতা, জনসেবা নিয়ে ব্যস্ত, সমাজসেবক, ভদ্রলোক। রানা, আগামীকাল জনদল পার্টির একটি বিরাট জনসভা হবে। সেই পার্টির নেতা হলো শওকত মির্জা, আর তুমি ওই জনসভা পণ্ড করে শওকত মির্জাকে আমার কাছে ধরে নিয়ে আসবে। আর এই কাজের জন্য তোমাকে সাহায্য করবে জাফর। ওকে স্যার। তোমার ভাই আমার ভাই, শওকত ভাই, শওকত ভাই, তোমার ভাই আমার ভাই, শওকত ভাই, শওকত ভাই। আসসালামু আলাইকুম ভাইরা আমার। আপনাদের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আমার এই রাজনৈতিক জীবন আপনাদের সেবা করতে করতে যেন
আমার মৃত্যু হয়। আজ সারা দেশে যে হারে সন্ত্রাস বেড়েছে তাতে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আপনারা আমার জনদলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। শওকত, চিনতে পেরেছিস যাকে তুই 20 বছর আগে মিথ্যে খুনের আসামি বানিয়েছিলি? তোর জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, সন্তানকে হারিয়েছি। স্ত্রী সন্তানের জন্য যতটুকু কষ্ট আমি পাচ্ছি ঠিক ততটুকু কষ্ট আজ আমি তোকে দেব। শোন, যেদিন তোর এই কাটা হাতের ঘা শুকিয়ে যাবে সেদিন তোর আরেকটি হাতও আমি এমনি ভাবে কেটে ফেলব। কেন জানিস? তুই যেন তোর একমাত্র মেয়েকে আর কোনোদিন বুকে জড়িয়ে আদর করতে না পারিস। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যালো হ্যালো, আপনি কে? কথা বলছেন না কেন? মা, মাগো, তুমি কেমন আছো? আমি কেমন আছি জানতে চাইছো? ভালো না। ভালো থাকতে আমি পারি না, কারণ আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার সন্তান কোথায় আছে জানি না। আরে সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ মা, শুধু তুমি। মা, মায়ের জন্য আমি তোমার উপর রাগ করিনি, অভিমান করেছি। অভিমান করে তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। যেদিন তুমি আমার সাহানাকে স্বীকৃতি দিয়ে গ্রহণ করবে সেদিনই আমি তোমার কাছে আসবো, কথা বলবো, ক্ষমা চেয়ে মা বলে বুকে জড়িয়ে ধরবো। মা, তুমি দোয়া করো আমি যেন আমার স্ত্রী সন্তানকে ফিরে পাই। হ্যাঁ মা, তুমি দোয়া করো। আমি নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। আমি যা করছি আমার মা যদি কোনোদিন জানতে পারে আমাকে ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না।
এই রানা, আমি হর্ন দিচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? চলো। আমার মনটা আজ ভালো নেই উর্মি, কোথাও যেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? মন খারাপ কেন? কোনো কিছুই ভালো লাগছে না আমার। আমাকেও ভালো লাগছে না। হুম, বলো, ভালো লাগছে না? আরে পাগলি, তুমি আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোমার সব ভাবনা শেষ করে দেবো কাল। মা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আজ কেমন আছো মা? ভালোই। কাল রাত থেকে আর বুকের ব্যথাটা নেই বাবা। ও কে রে বাবা? ওর নাম উর্মি। কতদিন যাবত তোর সাথে পরিচয়? এই তো কিছুদিন হলো। কই, আমাকে তো কিছু বলিসনি। বাহ, সুন্দর মেয়ে। আমি যেমন মনে মনে একটা লাল টুকটুকে বইয়ের কথা ভাবছিলাম, ঠিক তেমনি তোর পছন্দ আছে রে রানা। আমি আজ আসি মা। এসো, মাঝে মাঝে আমাকে দেখে যেও। রানা, ওকে পৌঁছে দিয়ে আয়। আসি মা। আজ তোমার হলো কি? বারবার ফিরে ফিরে শুধু আমাকে দেখছো। কেন দেখছি বুঝতে পারছো না? কেন? মা আমাকে বলল টুকটুকে বউ। তুমি কি বলো? মার কথা তো সত্যি, তোমার কথা কি? একদম মনের কথা বলতে হবে। মন থেকে বলবো? হ্যাঁ। মাথায় ঘুমটা দাও। ঘুমটা দেব? বলো কি? তোমার বধূভাবটা একটু দেখি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানে যাই আমি, যেদিকে যাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকেই চাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেটুকু নিয়েছো প্রেম সে তো তোমারই, যেটুকু দিয়েছো প্রেম সেও তোমারই।
তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। সুখে ভরা এই মন সে তো তোমারই, অশ্রু ভেজা নয়ন সেও তোমারই। সুখে ভরা এই মন সে তো তোমারই, অশ্রু ভেজা নয়ন সেও তোমারই। যার কাছে ঋণী আমি, অচেনা চিনি আমি, সে তো দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকেই চাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকে যাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। এসো, বসো, আমি বাবাকে ডেকে আনছি। ঠিক আছে। রানা, হুম, আমার বাবা কিন্তু খুব স্মার্ট, সেইভাবে কথা বলুন। ওকে ওকে। এসো রানা। এসো বাবা, পরিচয় করে দিই। রানা। বাবা, বাবা, এই হলো রানা। ওর কথাই তোমাকে আমি বলেছি, হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট। আর রানা, হ্যাঁ, এই হচ্ছেন আমার সুইট বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম? বাবাকে তুমি স্যার বললে? ও নো, আর কখনো স্যার বলবে না। মা উর্মি, আমার চশমাটা নিয়ে এত। আনছি। রানা, আমি আমি বাড়িতে কথা বলতে চাই না, তুমি কাল অফিসে এসো। বাবা, রানা কোথায় গেল? ভাবিস না মা, আমি কাল ওকে অফিসে আসতে বলেছি। হ্যাঁ, ও
সমস্ত বিষয়বস্তু তোমার জানা আছে, কে আমি, কে আমার পেশা। আমি যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে হত্যা করতে পারি। তোমাকে আমি সেইভাবে তৈরি করেছি, আর তাই তোমার মতো একজন ক্রিমিনালের হাতে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। অবাক হচ্ছ? অবাক হচ্ছে? হ্যাঁ, না, আমার মতন একজন সৎ ছেলেকে আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আপনি আমাকে ক্রিমিনাল বানিয়েছেন। এই অন্ধকার পথ বেছে নেবার আগে তুমি কি ভাবনি অনেক ঝড় তোমার উপর দিয়ে বয়ে যেতে পারে? তুমি কি ভাবনি সামাজিক জীবনে আমাদের কোনো ঠাঁই নেই, আইন আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না? ভাবনি? না, আমি ভাবিনি। আমি ভেবেছিলাম আপনি আমার অভিভাবক, অন্যদাতা। দোষগুণ থাকলেও আপনার ভিতর মানবতা আছে। কিন্তু দিনের পর দিন আপনি আমাকে দিয়ে যেসব জঘন্য অপরাধ করিয়েছেন, কোনো মানুষই তা করতে পারে না। আপনার এই সুন্দর চেহারার ভেতর যে একটা কুৎসিত রকিব চৌধুরী লুকিয়েছিল, তা আমার জানা ছিল না। স্টপ ফর গড সেক। শুধু তুমি কেন, এই পৃথিবীর কেউ জানে না আমার এই বুকের ভেতরে ভয়ানক একটি আগুন দাবানলের মতো দিন রাত দাও দাও করে চলছে। ঠিক তোমার মতো রানা, তোমার মতো। তোমার মা যখন মৃত্যুশয্যায়, সেই মুহূর্তে তুমি আমার সাহায্য পেয়েছ, কিন্তু আমি কারো কোনো সাহায্য পাইনি। শোনো, আমার স্ত্রী যখন প্রসব ব্যথায় ছটফট করছিল, আমি তখন কারো সাহায্য পাইনি। আমি চোর হয়েছি, ধরা পড়েছি, জেল খেটেছি, বিনা অপরাধে খুনের আসামিও হয়েছি। স্ত্রী আর সন্তান হারিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ক্রিমিনালের খাতায় নাম লিখিয়েছি, অন্ধকার জগৎ বেছে নিয়েছি। আমি বড় একা, এখানে আমার কেউ নেই। রানা, আমি যেদিন মারা যাব, সেদিন আমার জন্য যে কেউ কাঁদবে এমন কোনো আপনজনও নেই আমার। আছে শুধু একটি মেয়ে, উর্মি। আর আমার সেই উর্মির দিকে হাত বাড়িয়েছ তুমি। যে উর্মি আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো, সেই আলো তুমি নিভিয়ে দিতে চাইছো রানা। কেন আপনি ভুল বলছেন? ওই ওই উর্মি নামের আলোটুকুই তো আমার ভালোবাসা, আর আমি তার ভালোবাসার আলোতে বেঁচে থাকতে চাই। আপনি আপনি দয়া করে আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবেন না। অন্য কেউ যদি আমার চোখের উপর এভাবে চোখ রেখে কথা বলতো, আমি তার চোখ উপড়ে ফেলতাম। আর যে কণ্ঠে তুমি আমার সাথে কথা বলছো, সেই কণ্ঠ আমি চিরতরে স্তব্ধ করে দিতাম। কিন্তু কেন যে আমি কিছুই করতে পারছি না? কেন কেন? স্যার, ভালোবাসা কোনোদিন কোনো কিছুকে ভয় পায় না, এমনকি মৃত্যুকেও না। আমার কিছু হলে উর্মি বাঁচবে না, আর উর্মির কিছু হলে আমিও কাউকে বাঁচতে দেবো না। রানা, তুমি একজন ক্রিমিনাল। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। আমার জীবন থাকতে তোমার মতো একজন ক্রিমিনালের কাছে উর্মিকে আমি যেতে দেব না। আর আমি তাকে নিয়ে যাবই। উর্মি আমার আলো, আমার সুখ, আমার দুঃখ, আমার ভালোবাসা। ওকে নিয়ে আজই আমি অন্য কোথাও চলে যাব। জাফর, জাফর! স্যার, রানা আমার বাড়ির ত্রিসীমানায় যাবে না। যে করেই হোক রানাকে ঠেকাতে হবে, প্রয়োজন হলে শেষ করে দেবে। ওকে স্যার। দাও, বসের অর্ডার। তুমি আর এ বাড়িতে ঢুকতে পারবে না। আজ আমাকে আটকাবে? পৃথিবীতে এমন কেউ নেই। সরে দাঁড়াও।
ইন্সপেক্টর রাসেল? হ্যাঁ বলছি। আমি শিল্পপতি রকিব চৌধুরী বলছি। প্লিজ হেল্প মি। একটা জঘন্য ক্রিমিনাল আমার মেয়েকে তুলে নেবার জন্য বাড়ির সামনে হইচই করছে। গুলশান 16 নম্বর রোড, 207 নম্বর বাড়ি। আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর সাহেব, এই ক্রিমিনালটা আমাদের মালিকের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমরা বাধা দিয়েছি বলে আমাদের একজনকে গুলি করে মেরে ফেলেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি গুলি করিনি, আমি কাউকে গুলি করিনি। হাতে পিস্তল, লাশ পড়ে আছে সামনে, তারপরে বলছে গুলি করেনি। অ্যারেস্ট হিম। দাঁড়ান ইন্সপেক্টর। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করছেন কেন? উনি খুন করেছেন। না, মিথ্যে কথা উর্মি, আমি কাউকে খুন করিনি। আমার অপরাধ, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার বাবার তা সহ্য হয়নি। ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়ে ফাঁসিয়ে দিয়েছে। মুভ। রানা, তুই কোথায় যাচ্ছিস? বাবা, আমিও রানার সঙ্গে থানায় যাব। না, তুই যাবি না। ও একটা খুনি। না না, আমি তা বিশ্বাস করি না বাবা। রানা কোনোদিন খুন করতে পারে না। আমি ওকে চিনি। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। বাবা, বাবা, তুমি আমার রানাকে বাঁচাও, আমার রানাকে বাঁচাও, আমার রানাকে তুমি বাঁচাও বাবা। না, অসম্ভব। আমার ছেলে খুন করতে পারে না, খুন করতে পারে না। না, দুনিয়ার সমস্ত মানুষ চিৎকার করে বললো আমি বিশ্বাস করব না। শান্ত হন মা, শান্ত হন। মা, আপনি অসুস্থ। চিৎকার করবেন না মা, প্লিজ চিৎকার করবেন না। তুমি তুমি শুধু বলো আমার রানা কোথায়? থানায়। আপনারা কোথায় যাচ্ছেন? রানার কাছে। রানাকে আমি একবার দেখবো। বিশ্বাস করুন, আমার রানা খুন করতে পারে না। আমার স্যারের পারমিশন ছাড়া তার সঙ্গে দেখা করতে পারবেন না। উনি কে? ইন্সপেক্টর রাসেল চৌধুরী। রাসেল? উনি এখন কোথায় আছেন? বাসায় গেছেন। বাসায়? উর্মি, তুমি এখানে থাকো মা, এখান থেকে যেও না, আমি আসছি। উর্মি, বাড়ি চল। তুমি শুধু আমার সুখের কথা ভাবো, আমি আর তা বিশ্বাস করি না। তুমি যদি আমার সুখে চাইতে, তাহলে তোমার একটি বার ভাবা উচিত ছিল আমি যাকে ভালোবাসি, যাকে আমি আমার জীবনের সুখ শান্তি ভেবেছি, সে আসলেই খুন করেছে নাকি শুধু ষড়যন্ত্র? বলো, একটি বারোকে ভেবেছিলে? বলো, উত্তর দাও। আমি কিছুই বলতে চাই না। আমি শুধু জানি ও একটা খুনি ক্রিমিনাল। তুমি কি ওকে খুন করতে দেখেছো? বলো, উত্তর দাও। বলো, তুমি ওকে খুন করতে দেখেছো? তোমার নীরবতাই বলছে তুমি ওকে খুন করতে দেখোনি। আমি জানি ও একজন খুনি। তুমি না দেখো যদি বলো খুনি, তাহলে আমি বলবো আমার পথ থেকে চিরতরে সরিয়ে ফেলার জন্য তুমি 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 খুনের আসামি, রানা নয়। আমি? আমাকে তুই খুনি বলতে পারলি? সেই ছোটবেলা থেকে এত আদর স্নেহ দিয়ে আমি তোকে মানুষ করলাম, আর এই তার প্রতিদান? উর্মি, উর্মি, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই ক্রিমিনালের হাতে আমি তোকে কোনো দিনই তুলে দেব না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, রানাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। উর্মি! বাবা, তুমি আমাকে মারলে বাবা, তুমি আমাকে মারলে। হ্যাঁ, কারণ তুই আমার মেয়ে না, তুই একজনের আমানত। আমানত? কি বলছো বাবা, কি বলছো তুমি? আমি আমি তোমার মেয়ে নই? বাবা, তাহলে তাহলে কি আমার বাবা?
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আমি সত্যি বলছি মা, তুই আমার মেয়ে না। এই বাড়ি গাড়ি ঐশ্বর্য সব তোর বাবার। আর তোর বাবা মৃত্যুর সময় আমাকে বলেছিল আমি যেন কোনোদিন তোকে দুঃখ না দেই, কষ্ট না দেই, তোকে যেন চিরকাল সুখে রাখি। কি শোনালে আমাকে? আমাকে কি শোনালে তুমি? বলো, বলো সব মিথ্যে বাবা, বলো, বলো সব মিথ্যে, বলো, বলো আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে। সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আপনাকে না বলেছি চলে যেতে, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার ছেলেকে যখন কোর্টে চালান করে দেবেন তখন একটিবার তাকে দেখে চলে যাব। ওসি সাহেব এসে দেখলে অসুবিধা হবে, এখন যান প্লিজ। হ্যালো, রাসেল সাহেবকে চাচ্ছেন? আপনি ধরেন, আমি দিচ্ছি। দাদু ভাই, এই থানা থেকে তোমার ফোন। হ্যালো স্যার, ওই খুনিটার মা থানার বারান্দায় বসে আছে, কিছুতেই যেতে যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে স্যার। এখনো রানার মা থানার বারান্দায় বসে আছে, যেতে চাইছে না? জি না স্যার, খুব কান্নাকাটি করছে। ওনাকে বলো কান্নাকাটি করলে কিছুই হবে না, তার ছেলে খুনি, খুনির সাথে তার দেখা হবে না, বলো উপর থেকে মানা আছে। সব বলেছি স্যার, তবু সে যেতে চাইছে না। তোমরা ডিউটিতে আছো না, সব ব্যাপারে আমাকে টেলিফোন করো কেন? এখন এই মুহূর্তে ওই মহিলাকে থানার এরিয়া থেকে বের করে দাও, এসব নিয়ে আমাকে আর টেলিফোন করবে না। দাদু ভাই, এত নিষ্ঠুর হয়ে না দাদু ভাই, ছেলের জন্য মা তো কান্নাকাটি করবে। থানার বারান্দায় কত মানুষই তো তোমাদের হাত পা ধরে কান্নাকাটি করে, তাকে এভাবে তাড়িয়ে দিও না দাদু ভাই। রানার মা বড় অসহায়, জনম দুঃখিনী। তুমি কি করে জানলে? তুমি কি তাকে চেনো? বলো, তুমি কি তাকে চেনো? কি হলো, চুপ করে আছো কেন? সারা জীবন তো চুপ করেছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, সব এই বুকের ভেতরে জমা করে রেখে দিয়েছিলাম। কিন্তু 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 কি? তুমি যখন তোমার নিজের মাকে তাড়িয়ে দেবার আদেশ দিচ্ছ, তখন তো আর চুপ করে থাকতে পারি না দাদু ভাই। কি বললে? কি বললে? সে আমার মা? তাহলে খুনি রানাকে, কি তার পরিচয়? রানা তোমার বড় ভাই। রানা আমার বড় ভাই? একজন খুনি আমার বড় ভাই? কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? দাদিমা, দাদিমা, দাদিমা! কি হয়েছে? এত হইচই করে ডাকছিস কেন? দাদিমা, দাদিমা, তোমার কাজের মাথা খারাপ হয়ে গেছে। ও কি বলছে জানো? থানা ওই মহিলাটাকে এবার মা, ওই খুনিটাকে এবার বড় ভাই। তুমি সত্যি করে বলো তো দাদিমা, আমি কে? কে আমার মা? কে আমার বাবা? কাদের, তুই ওর সঙ্গে মিথ্যে কথা বলছিস কেন? রাসেল, তুই আমাদের বংশের কেউ না। দাদি হলি কাদেরের বোনের ছেলে। তোর বাবা মা তোকে ছোট রেখে মারা গেছে। মিথ্যে কথা। সেদিন আপনার ভয় আমি সব মিথ্যে কথা বলেছিলাম বেগম সাহেবা, সব মিথ্যে কথা বলেছিলাম। আমার কোনো বোন ছিল না এই জগতে,
যে পুত্রবধূকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, সে যখন ফুটপাতে দুটি অবুঝ শিশুকে নিয়ে পড়েছিল, খাওয়ার অভাবে কাঁদছিল, এ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারিনি বেগম সাহেবা। তখন এই দুধের শিশু রাসেলকে নিয়ে এসে আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছি। এই রাসেল আমার রকিবের ছোট ছেলে, আমার বংশের প্রদীপ। ওরে রকিব কোথায়? আমার বৌমা কোথায়? আপনার রকিবের কথা আমি বলতে পারবো না, সে নিরুদ্দেশ, কিন্তু থানার বারান্দায় বসে যে কাঁদছে সেই আপনার পুত্রবধূ। তাকেই তাড়িয়ে দেবার আদেশ দিয়েছে এই রাসেল। মা, মাগো, মাগো, সেদিন আপনার ভুলের জন্য আজ কারো সঙ্গে কারো দেখা নেই, কেউ কাউকে চেনে না। আপনার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। স্যার, ওই ভদ্রমহিলাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছো? তুমি খুব ভাগ্যবান। সুখে হোক দুঃখে হোক মায়ের আঁচল জড়িয়ে মায়ের মায়া মমতায় বড় হয়েছ। আর আর আমি আমি এমনই একজন হতভাগ্য মানুষ, কোনদিন মায়ের আদর যত্ন পাইনি। ইন্সপেক্টর, আপনার কি হয়েছে? প্লিজ তুমি আমাকে আপনি বলবে না। আমরা যদি একই সংসারে মানুষ হতাম, আর তুমি যদি বড় ভাই হতে, তাহলে কি কোনোদিন আমাকে আপনি বলে সম্বোধন করতে? কোনোদিন করতে না। আর এখানেই আমাদের দুঃখ, আমরা একই মায়ের সন্তান। ভাগ্যের পরিহাসে আজ আমরা বিচ্ছিন্ন, কেউ কাউকে চিনি না। আসলে আমাদের শরীরে একই মায়ের রক্ত। তুমি আমার বড় ভাই, আর আমি তোমার ছোট ভাই রাসেল। তুমি আমার ছোট ভাই? আমার ছোট ভাই তুমি? হ্যাঁ, আমি তোমার ছোট ভাই। ছেলেবেলার কোনো কথাই কি তোমার মনে নেই? মা, বাবা, তুমি, আমি, কিছুই কি তোমার মনে নেই? কিছুই কি তোমার মনে পড়ে না ভাইয়া? আমি তোমার ছেলেকে মানুষ করবই। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। মা মা আমাদেরকে নিয়ে ফুটপাতে বসে কাঁদছিল, খাবার ছিল না। আমি ক্ষুধার জ্বালায় ভিক্ষে চেয়েছিলাম, ভিক্ষে। মার কাছ থেকে কাদের ভাই তোকে নিয়ে এসেছিল। সব সব হ্যাঁ, আমার সব মনে পড়েছে, সব মনে পড়েছে ভাইয়া, ভাইয়া। ভাইয়া, এবার তুমি আমাকে সত্যি করে বলো, আসলে কি তুমি খুন করেছো? আমি তোকে ছুঁয়ে বলছি রাসেল, আমি খুন করিনি। ওই উর্বের বাবা ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়েছে। সে একজন ভয়ানক ক্রিমিনাল। তোমার কথা যদি সত্যি হয় ভাইয়া, যেভাবেই হোক আমি তোমাকে এই ষড়যন্ত্রের হাত থেকে উদ্ধার করে ওই আসল ক্রিমিনালদের হাতে হাত করা পরিয়ে ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করাবো।
এটা আমার মায়ের কসম। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমি কোর্টে আসছি। থামো! আমার রানাকে নিয়ে কোথায় যাচ্ছে তোমরা? রানা খুন করতে পারে না, ও খুনি নয়। রানা! মা, মা, রানা! মা গো, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। আমি জানি আমার মন বলছে তুই খুন করতে পারিস না। মা গো! রানা! আল্লাহর উপরে ভরসা রাখিস, আমি তোর মা, আমার দোয়া আছে তোর সঙ্গে, সব সময় আল্লাহকে ডাকবি। আমি আঁচল পেতে তার কাছে কান্নাকাটি করব। আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তুমি তোমার পেয়ারা বান্দার উসিলায় আমার নিরপরাধ ছেলে রানাকে বাঁচাও। আমার ছেলের কিছু হলে তোমার পেয়ারা বান্দার এই মাজারে আমি মাথা ঠুকে মরে যাব। আমার ছেলেকে তুমি রক্ষা করো। না, রাসেল, তুই কাঁদছিস কেন? কেন কাঁদছে? আমি বলবো কেন কাঁদছে? আমার এই কান্নার জন্য তুই দায়ী বলে তুই দায়ী। আমার বাবা কোথায়? আমার মা কোথায়? আমার তো একটা বড় ভাই আছে, আমি তাও জানতাম না। আমার সে ভাইয়ের নাম রানা। আমি তার ছোট ভাই হয়ে এই হাত দিয়ে তাকে অ্যারেস্ট করেছি। এখন সে খুনের আসামি, ফাঁসির কাস্টে ঝুলবে। শুধু তোর জন্য। আমি ওকে দেখতে যাব। রানাকে আমি কোনোদিন দেখিনি। সব দোষ আমার রে, সব দোষ আমার। আমাকে তুই নিয়ে চল। হে পরওয়ারদিগার, যারা আমার ছেলেকে খুনের আসামি পাঠিয়েছে তাদের তুমি বিচার করো আল্লাহ, বিচার করো, তাদের বিচার করো। তুমি এক ভাইকে দিয়ে আরেক ভাইকে অ্যারেস্ট করিয়েছো মাবুদ। তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার রানা খুনের মামলা থেকে মুক্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই পেয়ারা বান্দার রওজা শরীফ থেকে যাব না। তোমার এই রওজা শরীফে আমি মাথা ঠুকে মরবো। শাহানা,
শুধু শোনো, তুমি শুধু শোনো। আল্লাহু 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 আল্লাহু। ওরে কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়, ওরে কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। ও তবু কেন মানুষের, ও তবু কেন মানুষের মানুষে কান্দায়। কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়, ওরে কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। মানুষের ভুল বিচারে বুক ভেঙে যায় বারে বারে, যায় রে পুরে হাহাকারে কত না সংসার। ভুল মানুষের ভুল বিচারে বুক ভেঙে যায় বারে বারে, যায় রে পুরে হাহাকারে কত না সংসার। ও ন্যায়ের দু চোখ বন্ধ করে, যদি মায় খোদার আরশ কেঁপে যায়, ওর কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। এসে মাওলা তোমার দ্বারে খালি হাতে ফিরবো না রে, দোহাই তোমার দয়া করে করো গো উদ্ধার। এসে মাওলা তোমার দ্বারে খালি হাতে ফিরবো না রে, দোহাই তোমার দয়া করে করো গো উদ্ধার। ও দুহাত তুলে তোমায় শুধু, শুধু ডাকে এ বান্দায়। কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়, ওরে কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। ও তবু কেন মানুষের, ও তবু কেন মানুষের মানুষে কান্দায়। কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়, ওরে কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। দেখাও তোমার শান খোদা মেহেরবান, তোমার দয়ায় সকল ভুলে হবে অবসান। মহামান্য আদালত, এই খুন আমি করেছি। আসামির কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে সে নির্দোষ। আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বাবা!
অর্ডার অর্ডার। মহামান্য আদালত, মানুষ যখন সব হারিয়ে অথই জলে ভাসতে থাকে তখন বেঁচে থাকার জন্য অনেক সময় খড়কুটোকে সে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরে। ঠিক তেমনি আমিও যখন জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছিলাম সেই মুহূর্তে ফেরেশতার মতো একজন মানুষ এসে করে। কিছুক্ষণ আগে এই কোর্টে যে মেয়েটি আমাকে চিৎকার করে বাবা বলে ডেকেছিল, মহামান্য আদালত, ওই মেয়েটির নাম উর্মি। ওর বাবাই সেদিন আমাকে উদ্ধার করেছিল জীবনের শেষ মুহূর্ত থেকে। উর্মি তখন একেবারে ছোট্ট একটি মেয়ে। ওর বাবা ওকে আমার কাছে দিয়ে বলেছিল আমি যেন ওকে পিতার আদর স্নেহ দিয়ে বড় করে তুলি, কোনোদিন কষ্ট না দেই, এবং বড় হলে একজন সুপাত্রের সাথে বিয়ে দেই। ইওর অনার, সেই কথা মতো উর্মিকে আমি নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছি। কিন্তু মানুষ যা চায় তা সব সময় হয় না। যেদিন শুনলাম উর্মি রানাকে ভালোবাসে, সেদিন থেকে আমার বুকের ভেতর একটি আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আমি কোনোদিনই রানাকে উর্মির উপযুক্ত পাত্র হিসাবে মেনে নিতে পারিনি। তাই আমি একদিন প্রতিজ্ঞা করলাম রানাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। মহামান্য আদালত, এই সেই পিস্তল, যে পিস্তল দিয়ে রানাকে আমি গুলি করেছিলাম। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে আমারই এক কর্মচারী মারা যায়, আর সেই খুনের দায়ে রানাকে আমি আসামি করে ফাঁসিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজই আমি জানতে পারলাম এই রানাই আমার বড় ছেলে। মহামান্য আদালত, পিতা হয়ে আমি আমার সন্তানকে সেদিন চিনতে পারিনি। আমি অপরাধী, আমাকে শাস্তি দেন। মহামান্য আদালত, আমাকে শাস্তি দেন, শাস্তি দেন। অর্ডার অর্ডার অর্ডার। বিশিষ্ট শিল্পপতি জনাব চৌধুরী তার নিজের মুখে স্বীকার করেছেন যে আসামি রানা রায়হানকে তিনি নিজের হাতে গুলি করেন, কিন্তু ভুলবশত বাড়ির সিকিউরিটি গার্ড ইমরানের গায়ে গুলি লাগে এবং সে নিহত হয়। তার স্বীকারোক্তিতে এটাই প্রমাণ হয়েছে যে আসামি রানা রায়হান সম্পূর্ণ নির্দোষ। সুতরাং এই আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে এবং সেই সঙ্গে এই খুনের আসামি জনাব রকিব চৌধুরীকে পুলিশ কাস্টডিতে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কোর্ট আজকের মতো মুলতবি করা হলো। হ্যান্ডকাপ লাগাও।
বলেছিলি এই হাতের ঘা শুকালে বাকি হাতটাও কেটে ফেলবে, সে আশা তোর পূরণ হবে না। আমি আজ তোর দুটো হাত কেটে ফেলবো। মির্জা, আমার ফাঁসির হুকুম হয়ে যাবে। আমাকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ নেই। এই! তোমাকে তোমাকে আমি খুব দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না বাবা না, সমস্ত দোষ আমার। মা, মাগো, শাহানাকে তুমি দেখে রেখো। সারাটা জীবন ও অনেক কষ্ট করেছে মা, ও ভীষণ অসহায়। শাহানা,
আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। উর্মি, আমি চলে যাচ্ছি মা। আজ থেকে শাহানা তোমার মা। বাবা, আরেকবার বল, তোদের মুখে এই প্রথম বাবা ডাক শুনলাম। বাবা, আমি বড় ক্লান্ত মা। আমি একটু ঘুমাবো মা।